প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, ভূমিকম্প নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজও দিনের বেলায় ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে সারা দেশকে। ভূমিকম্পের তীব্রতা কেমন ছিল সেটা টেকনিক্যাল আলোচনা, আমরা সেদিনে কথা বলবো। তবে বেশ কিছু সময় ধরে কাঁপিয়েছে সারা দেশকে এবং মানুষের মধ্যে আতঙ্ক স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে ভূমিকম্প যখন আঘাত হানে। গেল বছরটিও ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ ছিল এবং বেশ কয়েক দফা বড় বড় ভূমিকম্প আমরা অভিজ্ঞতা পেয়েছি। জানুয়ারিতে 4 জানুয়ারি 2016-তে ভূমিকম্প আঘাত এনেছে, মাত্রা যথেষ্ট বেশি ছিল। এবং অগাস্টের 24 তারিখে ভূমিকম্প আঘাত এনেছে, যদিও বাংলাদেশ থেকে বেশ খানিকটা দূরে, তারপরেও আমরা সেই আতঙ্ক আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে খুব ভালোভাবে। কেন এই পরিস্থিতি, এর টেকনিক্যাল আলোচনা আছে। পাশাপাশি ভূমিকম্প হলে আমাদের কি প্রস্তুতি আছে, বড় ধরনের ভূমিকম্পে আমাদের কি করণীয়, সেগুলো নিয়েও আমরা সময়ে সময়ে আলাপ করি, যাতে আমাদের দর্শক, আপনারা যারা দেখেন এই অনুষ্ঠান, সেখান থেকে কিছু ধারণা পেতে পারেন নিজেদের প্রস্তুতি এবং করণীয় সম্পর্কে। এবং সরকারিভাবে বা দেশ হিসেবে তো আমাদের বড় দায়িত্ব রয়েছে। সে আলোচনা যাবার জন্য শুরুতে দুজন অতিথির সঙ্গে আমরা পরিচিত হব। রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। স্বাগত আপনাকে প্রফেসর ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার। রয়েছেন প্রফেসর ডক্টর মেহেদী আহমদ আনসারি, পুরকৌশল বিভাগ, বুয়েট। স্বাগত আপনাকেও। ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার, গেল বছরও কয়েক দফা ভূমিকম্পে হওয়ার পরপরই আমরা আপনাদের শরণাপন্ন হই, মুখোমুখি হই এর কারিগরি ব্যাখ্যা বিশ্লেষণ পাওয়ার জন্য, যে কোথায় আসলে ঝুঁকিটা তৈরি হচ্ছে, আমাদের টেকটনিক প্লেটগুলোর অবস্থা কি। সাধারণভাবে আমরা যা বুঝি যে বাংলাদেশ ইতোমধ্যে একটা ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে পড়ে গেছে এবং চারপাশেই ভূমিকম্পের যে এপিসেন্টারগুলো আছে, গত বছরের আঘাত অনুযায়ী, হ্যাপনিংগুলো অনুযায়ী আমরা দেখেছি যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো সেটার উৎপত্তি স্থল। আপনি কিভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আজকের ভূমিকম্প সহ? আজকে যে ভূমিকম্পটা হলো, এটা একটা মাঝারি ধরনের ভূমিকম্প, 5.5 মাত্রা, এবং ঢাকা শহর থেকে 170 কিলোমিটার পূবে বা পূব থেকে সামান্য একটু উত্তরে, যেটা আমরা বলি পূর্ব উত্তর পূর্ব কোণ। এবং এটা হচ্ছে ত্রিপুরা স্টেটের ভিতরে, পাহাড়ি অঞ্চলে, ইন্ডো বার্মান সাবডাকশন জোনের ভিতরে। এবং এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 36 কিলোমিটার গভীরতায়। কিন্তু এটা যদিও একটা মাঝারি ভূমিকম্প, কিন্তু এটা মানে ভূপৃষ্ঠ থেকে স্বল্প গভীরতা এবং ঢাকা থেকে বা আমাদের বাংলাদেশ এটা মোটামুটি কাছে। এবং সাম্প্রতিক সময় কিন্তু এটা সবচাইতে আমাদের নিকটতম একটা ভূমিকম্প। কি সিগন্যাল দিচ্ছে এটা? হ্যাঁ, সেটা আমি বলছি, আমাকে একটু বলতে দেন। তো সেখানে আমাদের যে নরম যে পলিমাটি, সেখানে কোনো জায়গায় 5 সেকেন্ড থেকে কোনো জায়গায় 10 সেকেন্ড পর্যন্ত ভূপৃষ্ঠের কম্পনটা অনেকে অনুভব করেছে, এবং যার ফলে অনেকেই খুব আতঙ্কিত, সাংঘাতিকভাবে আতঙ্কিত হয়েছে। অনেক জায়গাতে খুব বেশি মাত্রায় কম্পন হয়েছে, অনেক জায়গাতে যেখানে মাটিটা একটু শক্ত, সেখানে কম্পনটা কম ছিল। এখন এই যে ভূমিকম্পটা যেখানে হয়েছে উৎপত্তি স্থল, এটা হচ্ছে একটা লক জোন, ইন্ডো বার্মা যে সাবডাকশন জোন। এই সাবডাকশন জোনের 3টা অংশ রয়েছে। একটা হচ্ছে লক জোন, যেখানে সাধারণত গত কয়েকশো বছরে কিন্তু বেশি মাত্রার ভূমিকম্প এখানে হয় নাই। এবং এটার পূবে যে একটা অংশ, সেটা হচ্ছে পিরিয়ডিক এপিসোড বা এটাকে বলা হয় স্লো সাইসমিক জোন, যেখানে যেটা আপনি বললেন আপনার শুরুতেই, যে এটা হচ্ছে গত বছর 4 জানুয়ারি মণিপুরে, এবং হচ্ছে 24 আগস্ট হচ্ছে আপনার মিয়ানমারে যে ভূমিকম্প হয়েছে, সেটা হচ্ছে ওই শ্যালো আপনার স্লো সাইসমিক পিরিয়ডিক এপিসোডিক জোনে। এবং এখানে মাঝে মাঝে স্ট্রেন বিল্ড আপ হবে, মাঝে মাঝে ছেড়ে দিবে, সেটাই হচ্ছে নিয়ম। আর একটা হচ্ছে তারও যেটা পূবে, সেটা হচ্ছে অ্যাসাইসমিক, সেখানে হবে না। তো এখানে হচ্ছে এই যেটা ইন্ডিয়ান প্লেট এবং এটা বার্মা প্লেট, এই দুটার সংযোগস্থলে আজকে যে ভূমিকম্প, যেটা এই দুটার সংযোগস্থলে ওই গভীরতায় এই ভূমিকম্পটা আজকে সৃষ্টি হয়েছে। এবং এইটা যে আমাদের বাংলাদেশের ভিতরে যে অংশটা, আমরা যদি একটা কল্পনা করি বা হিসাব করি, যে উপরে দক্ষিণে উপরের দিকে উত্তরে হচ্ছে আপনার জামালগঞ্জ, তার নিচে হচ্ছে কিশোরগঞ্জ, যে হাওরটা সিলেটের ভিতরে, এই হাওর যেটা উত্তর দক্ষিণে এসে মেঘনা নদীতে পড়ছে এবং মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে চলে আসছে, এটা হচ্ছে বার্মা প্লেটের হচ্ছে পশ্চিমের হচ্ছে সীমানা, ডিফর্মেশন বা এটা প্লেট বাউন্ডারি, দুটা প্লেটের বাউন্ডারি বা দুটার সংযোগস্থল। এই সংযোগস্থল থেকে 250 কিলোমিটার পূব পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে লক জোন।
এটা লক জোন মানেই হচ্ছে এখানে দীর্ঘ কয়েকশো বছর ধরে এখানে শক্তিটা সঞ্চিত হয়ে আসছে, যার ফলে এখানে কিন্তু সচরাচর ভূমিকম্প হয় না। ভূমিকম্প হচ্ছে তারও পূর্বে যেটা, যেখানে যে মাঝে মাঝে আপনার হচ্ছে লকড হচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, যেটা হচ্ছে পিরিয়ডিক এপিসোড বলা হয় বা স্লো সাইসমিক। তো এই যে আজকেরটা হলো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে সিগনিফিক্যান্ট জিনিস, যে এই যে অংশে এটা লক শুরু হয়েছে ঠিক ওই অংশেই কিন্তু আজকের এই ভূমিকম্পটার উৎপত্তি। তার মানে যেটা আনলকড হওয়ার প্রসেসের মধ্যে রয়েছে, এবং এই যে অংশটা লকড হয়ে রয়েছে 250 কিলোমিটার পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে 250 কিলোমিটার, এখানে আমরা যদি আগেকার ভূমিকম্পের ইতিহাস দেখি তাহলে দেখব যে গত 1000 বছরে বড় ধরনের ভূমিকম্প এখানে হয়নি। অর্থাৎ 1000 বছর ধরে এখানে দুটা প্লেট পরস্পরের প্রতি যেটা 1.5 মিটার করে সংকুচিত হচ্ছে, সেইটার যে স্ট্রেন এনার্জি বিল্ড আপ হচ্ছে সেটা 1000 বছর ধরে এটা জমা হয়ে আছে। এবং সাম্প্রতিক সময়ে এটা আমরা যে গবেষণা করেছি, যেটা জুলাই মাসে নেচার জিওসায়েন্সে পাবলিশড হয়েছে, সেখানে আমরা দেখিয়েছি যে এই লক জোনে 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি সঞ্চিত হয়ে রয়েছে। যে কোনো সময় এটা এই শক্তিটা বের হতে পারে। এখন কখন হবে সেটা এখনো হতে পারে, আবার আগামী 400-500 বছরেও হতে পারে। এই হচ্ছে আপনার এই যে সাবডাকশন জোন, এবং এই সাবডাকশন জোনের ভূমিকম্পগুলো কিন্তু খুব নটোরিয়াস। যখনই ভূমিকম্প হবে তখনই কিন্তু বড় ধরনের ভূমিকম্প হবে। এখন এর আগে যদি আরেকটু আমরা ইতিহাস দেখি, যে আমাদের যে লালমায় যে ময়নামতিতে যে বসতি ছিল বৌদ্ধবিহার, সেটা আজ থেকে 1000-1500 বছর আগে, তখন ছিল যে ওইটার পাশ দিয়ে কিন্তু তখন মেঘনা নদীটা প্রবাহিত হতো, যার ফলে ওখানে বসতিটা শুরু হয়েছিল। এবং ওই বসতির পরে যখন একটা বড় একটা ভূমিকম্প তখন হয়, সেটা প্রায় 800 থেকে 1000 বছর আগে, আমরা ডেটিং এর জন্য অপেক্ষা করছি, তবে অনুমান করছি 800 থেকে 1000 বছর আগে ওটা হয়েছে। এবং ওই ভূমিকম্পের ফলে ভূমির উপরের যে আপনার ল্যান্ডস্কেপ সেটা চেঞ্জ হয়ে যায়, যার ফলে যেখানে লালমাই পাহাড়ের পাদদেশে যে মেঘনা নদী প্রবাহিত হচ্ছিল, সেই নদীটা আপনার অনেক পশ্চিমে 40 কিলোমিটার পশ্চিমে এটা অ্যাভান্স করে চলে আসে, যার ফলে ওখানে বসতিটাও তারা মাইগ্রেট করে অন্য জায়গায় চলে যায়। তো এইভাবে এই প্রসেসের মাধ্যমে ল্যান্ড বিল্ড আপ হচ্ছে এবং জনবসতি হচ্ছে। সেখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে এই অঞ্চলে গত 800 থেকে 1000 বছরে বড় ধরনের একটা ভূমিকম্প হয়েছে, এবং 700-800 বছর 1000 বছর ধরে সেই এনার্জিটা আবার নতুন করে শক্তি সঞ্চিত হয়ে আসছে। জি, বেশ, মানে আলোচনার মধ্যে একটা ঝুঁকি, একটা ভীতি, একটা বিষয় আছে, কিন্তু এটা কখন হবে সেটা কারোই অনুমান করার সুযোগ নেই। আপনি কিভাবে পুরো বিষয়টা দেখছেন? আসলে আমাদের দিক থেকে এইটা তো আমাদের প্রক্সিমিটিতে চলে এসছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলো তো পিরিয়ডিক্যালি ভূমিকম্প আঘাত হানছে। নেপালে 2015-তে এটা তো অলমোস্ট 25 এপ্রিল, হ্যাঁ, সেখানেও কিন্তু এই একই অবস্থা ছিল, যেখানে দীর্ঘদিন কিন্তু 1000 বছর ধরে ভূমিকম্প ছিল না, লকড অবস্থায় ছিল, এবং পরবর্তীকালে একটা বড় ভূমিকম্পে আনলক হলো। আসলে যেটা হয়েছে, আমি দুইটা জিনিস এখানে একটু বলি। ওনারা যেটা বলেছেন নেচার জিওসায়েন্সে যেটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু একটা আঙ্গিক। আরেকটা আঙ্গিক হচ্ছে যে উপরে দিকে কিন্তু এরকম একটা বেল্ট আছে, যেটা আপনি যদি দেখেন গ্লোবাল আর্থকুইক মডেল, ওদের একটা রিসেন্ট পাবলিকেশন 2014 ডিসেম্বর মাসে পাবলিশ করেছে। ওনারা কিন্তু বলছেন ঠিক উপরেই আমাদের কিন্তু আরেকটা পয়েন্ট আছে যেখানে আমরা বলি মেইন বাউন্ডারি ফল্ট, ওখানেও একটা জায়গা আছে যেটা কিন্তু গত 1000 বছরের মতন কোন রকম লক অবস্থায় আছে, আর্থকুইক হয়নি। ঠিক বাংলাদেশের উপরে ভুটান এবং আমাদের বরাবর। তার মানে হুমান আক্তার যেটা বলছেন, আমাদের যেটা ইস্টার্ন ফ্রিঞ্জে যেটা আছে, আবার ঠিক আমাদের উপর দিকে নর্দার্ন ফ্রিঞ্জেও কিন্তু ঠিক একটা আর্থকুইকের বলয় আছে, যেখানেও কিন্তু 9 ম্যাগনিটিউড। তার মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বোথ নর্দার্ন পার্ট এবং ইস্টার্ন পার্ট দুইটাই কিন্তু ভূমিকম্প হওয়ার, যথেষ্ট বড় মাত্রার ভূমিকম্প হওয়ার একটা সুযোগ আছে। এবং এগুলো সবগুলোই কিন্তু দেখেন যে এগুলো সবগুলো কিন্তু এমপিরিক্যাল রিসার্চ বা ইয়ার মাধ্যমে। এবার ওনারা বারবারই যেটা বলছেন, দেখেন যে ভূমিকম্পটা হতে পারে কিন্তু একদম হবে এটা কিন্তু বলা মুশকিল। তবে যে রিসার্চ, যে ফাইন্ডিংস, সেটা দুইটা স্টাডি, একটা হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি যে যৌথ যে উদ্যোগে যেটা হয়েছে, আরেকটা হচ্ছে গ্লোবাল আর্থকুইক মডেল, ওটা একটা বেশ বড় একটা প্রতিষ্ঠান, একটা এনজিওর মাধ্যমে ওরা করে রিসার্চ, $1 বিলিয়ন রিসার্চ ফান্ডিং। এই দুইটা জায়গায় বলছে যে একটা আমাদের হচ্ছে নর্দার্ন পার্টে একটা 9 ম্যাগনিটিউড, আরেকটা ওনারা যেটা বলছেন আরেকটা 9 ম্যাগনিটিউড আর্থকুইক হচ্ছে যেটা ইস্টার্ন পার্টে। এখন আমরা কি করব আসলে আমাদের দিক থেকে? এখন যেটা হচ্ছে খালি ভূমিকম্প আসবে বললে কিন্তু হবে না, আমাদের কিন্তু প্রস্তুতির একটা ব্যাপার আছে। সেই জায়গায় কিন্তু আমাদের যথেষ্ট বলবো আমি যে গলদ আছে বা আমাদের ঘাটতি আছে, গ্যাপ আছে। আপনি দেখেন যে রানা প্লাজা 2014-তে
সরি 2013-তে যখন এপ্রিল মাসে রানা প্লাজা ঘটনাটা ঘটলো, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশে ভবনের নির্মাণ নিয়ে কোনো কথাই কিন্তু আমরা কোনোদিন বলিনি। কিন্তু আমরা জানি, যারা এটা নিয়ে রিসার্চ করছে, আমরা জানি যে 2005-এ কিন্তু ঠিক একই রকম রানা প্লাজার মধ্যে স্পেকট্রাম বিল্ডিং এর ঘটনা ঘটেছে এবং বিল্ডিংটা ধসে কিন্তু প্রায় 80 জন মারা গিয়েছিল তখন। এবং সেই এক বিল্ডিং থেকে উদ্ধার করতে আমাদের প্রায় 5-6 দিন লেগে গেছিল, যদিও ফাঁকা জায়গা ছিল। আর রানা প্লাজা এখানেও ফাঁকা জায়গা থাকলেও কিন্তু বিল্ডিংটার যেই জায়গার লোকেশন এবং যত লোক এখানে কাজ করছিল সেই উদ্ধার করতে কিন্তু আমাদের যথেষ্ট বেগ পেতে হতো, প্রায় 15 দিন মতো লেগেছে টোটাল ম্যানেজ করতে। একটা বিল্ডিং কেন্দ্রিক ডিজাস্টার ম্যানেজ করতে আমরা হিমশিম। ঠিক একই রকম আমাদের প্রথম যেটা বড় ডিজাস্টার, বা ঠিক বড় ডিজাস্টার বলবো না, এই ধরনের উদ্ধার তৎপরতায় প্রথম আমাদের যেটা এক্সপিরিয়েন্স বিল্ডিং দুর্যোগ, সেটা হচ্ছে আমাদের 2004-এর শাঁখারি বাজার বিল্ডিং। এখানে একটা 6 তলা পুরনো বিল্ডিং ছিল। বেসিক্যালি বিল্ডিংটা ছিল হচ্ছে 2 তলা ম্যাসনরি, ইটের গাঁথনির তৈরি, এর উপরে 4 তলা ওরা নতুনভাবে তৈরি করেছিল। কিন্তু এই বিল্ডিংও দাঁড়িয়েছিল, কিন্তু যখন পাশের বিল্ডিংটাকে ডেমোলিশ করে আরেকটা নতুন বিল্ডিং, তখন এই বিল্ডিংটা কাত হয়ে পড়ে যায় এবং ওই বিল্ডিংয়ে 30 জন বাস করতো, 19 জন কিন্তু স্পট ডেড। কিন্তু ওই বিল্ডিং থেকে বাকি ওই 11 জনকে উদ্ধার করতে কিন্তু ফায়ার সার্ভিস, লোকাল কমিউনিটি, প্রথম ফার্স্ট রেসপন্ডার, দেন ফায়ার সার্ভিস, দেন আর্মি, এদের কিন্তু প্রায় 7 থেকে 8 দিন লেগে গেছে। তো দেখা যাচ্ছে যে ভূমিকম্প ছাড়াই আমাদের যে ভবনগুলো, যে সমস্ত দুর্যোগ ঘটতে সেখানে উদ্ধার করতে তার আমাদের দুইটা ঘাটতি। একটা হচ্ছে যে উদ্ধার কার্যক্রম, আরেকটা হচ্ছে আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশন বা কোয়ালিটি কন্ট্রোল, সেখানেও কিন্তু আমাদের ঘাটতি আছে। তার মানে এখানে একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ, যদিও আমরা কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করছি সারা ওয়ার্ল্ডে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামে, বাট এই ধরনের নগর কেন্দ্রিক যে সমস্ত দুর্যোগগুলোতে আমরা যদিও কিছু কিছু সাফল্য লাভ করেছি। রানা প্লাজাও কিন্তু আমরা মোটামুটি 10-15 দিনের মধ্যে বের হয়ে আসতে পেরেছি। বাট একটা বিল্ডিং, ভূমিকম্প কিন্তু একটা বিল্ডিং হবে না। ভূমিকম্পের ঘটনায় কিন্তু আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে, যদিও এটাকে আরো হয়তো পলিশিং করার ব্যাপার আছে। বাট আপনি জানেন যে ইউএনডিপির অর্থায়নে সিডিএমপি, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট, ঢাকায় একটা এস্টিমেট করেছিল যে 2009-এ ঢাকায় তখন 3,26,000 ভবন ছিল, পাকা ভবন, আমাদের মোটামুটি সিটি কর্পোরেশন এলাকায়। এবং সেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 72,000 ভবনকে কিন্তু চিহ্নিত করেছিল একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে যে ভেঙে পড়তে পারে। তো 72,000 ভবন যদি ভেঙে পড়ে তাহলে কি হবে? তার মানে আমাদের দেখা যাচ্ছে যে উদ্ধার তৎপরতায় একটা বিল্ডিং করতে আমাদের 10-15 দিন লেগে গেছে। তার মানে ওইখানে কিন্তু একটা ঘাটতি আছে। সেই জন্য আমরা যেটা বলি অ্যাজ ইঞ্জিনিয়ার বা আমরা যারা ইমপ্লিমেন্টেশনে যাই, যে ভবনকে যদি আমরা ঠিক মতো তৈরি করি তাহলে কিন্তু আমাদের উদ্ধার কার্যের উপর যে চাপটা, সেটা আমরা অনেকখানি কমিয়ে আনতে পারি। কারণ আমাদের টেকনোলজি এখন এমন একটা পর্যায়ে গেছে যে আমাদের কোয়ালিটি কন্ট্রোল যদি আমরা ঠিক মতো করি, কারণ আমাদের এখানে এখন 30 তলা 40 তলা মানে 20 তলা বিল্ডিং কিন্তু আমাদের অনেক হচ্ছে। তার মানে আমাদের কিন্তু নিশ্চয়ই আমাদের কোয়ালিটি কন্ট্রোলে আমরা ওই লেভেলে এসেছি। কিন্তু দেখা যাচ্ছে যেগুলো ছোট বিল্ডিং, যেগুলো পুরনো বিল্ডিং, যেগুলো আমরা নন ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং বলি, অর্থাৎ আমাদের ইঞ্জিনিয়ার্ড হচ্ছে যারা ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই, যারা যেখানে সমস্ত বিল্ডিং নির্মাণের সাথে আছে। কিন্তু অনেক বিল্ডিং আছে যে নতুন বিল্ডিং, কিন্তু কন্ট্রাক্টর বা রাজমিস্ত্রি নিজেরাই বিল্ডিং তৈরি করে বা মালিক নিজেই বিল্ডিং তৈরি করেছে, ওখানে ইঞ্জিনিয়ারের কোনো যোগসাজশই নেই, মানে ইনভলভমেন্টই নাই, পরামর্শই নাই। প্লাস দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে আমাদের ঢাকার বা অন্যান্য শহরগুলো কিন্তু মাটিটাও একটা ফ্যাক্টর। মনে একটা ভাই কিন্তু একটা কথা বারবার বলছিলেন যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের আমাদের সিটি কর্পোরেশন রাফলি 300 স্কয়ার কিলোমিটার, একটু কম বেশি হতে পারে, তার রাফলি হচ্ছে 30 থেকে 35% হচ্ছে খুব নরম ডোবা। আর আমাদের যদি রাজুকের এলাকা ধরি, যেটা 1530 স্কয়ার কিলোমিটার, তার মধ্যে কিন্তু 70% খুব ডোবা নালা। আমরা দেখছি যে আমরা কিন্তু অনেকেই এই সমস্ত জমি জায়গা কিনে বসে আছি, এখনো কিন্তু ভবন আমরা নির্মাণ করিনি। তার মানে ভবিষ্যতে যখন আমরা ভবন নির্মাণ করতে যাব, তখন কিন্তু আমাদের ওই জিনিসটা জানতে হবে যে আমরা কোন জায়গায় ভবন নির্মাণ করছি। তো এই ইস্যুগুলা, অর্থাৎ একটা হচ্ছে আমাদের ভবন নির্মাণের যে প্রক্রিয়াটা আছে, সেটা হচ্ছে প্রথমে মাটি পরীক্ষণ থেকে শুরু করে ভবন নির্মাণের গুণগত মান, এই দুই দিকে কিন্তু আমাদের নজরদারিটা অনেক বাড়াতে হবে। প্রফেসর আনসারী যেটা বললেন সেটা হচ্ছে যে ডিজাস্টার প্রিপেয়ারনেস, বিশেষ করে ইন দ্য ওয়েক অফ কি বলে যে আর্থকোয়েক অথবা যে কোনো ডিজাস্টার, যেটা রানা প্লাজার মতো দুর্যোগের উদাহরণ দিয়ে উনি বললেন। তো আপনি একজন ভূতত্ত্ববিদ হিসেবে যখন গবেষণা করেন, এই কোর ফ্যাক্টসগুলো আপনার সামনে চলে আসে, তখন আপনার কাছে অসহায় লাগে না? মানে কেমন লাগে যে এটার ব্যাপারে তার কোনো প্রস্তুতি নেওয়ার নেই? উনি যেটা হলো যে আমরা বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে পারি, প্রস্তুতি নিতে পারি, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প যখন আঘাত আনবে, এটা তো আমরা প্রোটেক্ট করতে পারি না। এই জিনিসটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের চোখের সামনে ঢাকা নগরী সে স্বাধীনতার পরে কিভাবে দ্রুত মাশরুমের মতো এবং অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে কত দ্রুত এক্সপ্যান্ড করছে, তাই না? এবং যেটা আনসারী সাহেব বললেন যে এর মধ্যে কতগুলো বিল্ডিং আছে ব্রিটিশ পিরিয়ডে মেশনারি, যেগুলো হয়তো আস্তে আস্তে আপনার রিপ্লেস হচ্ছে, আবার কতগুলো আছে নন ইঞ্জিনিয়ার্ড, এবং সেগুলো বেশিরভাগই হচ্ছে যেগুলা আবাসিক, যেগুলো হচ্ছে পার্সোনাল প্রাইভেট বিল্ডিং। এবং ইদানিং যে বিল্ডিংগুলো হচ্ছে মাল্টি স্টোরিড বিল্ডিং, যেটা আপনার রিইনফোর্স কংক্রিট দিয়ে, কিন্তু সেগুলো কিন্তু আপনার হচ্ছে কোথায় হচ্ছে, সেগুলো হচ্ছে নরম পলিমাটি, যেটা আর্থ ফিলিং।
এবং এই ফিলিংটা কিন্তু হচ্ছে আপনার সাইন্টিফিক ওয়েতে ফিলিং না, যেটা কম্প্যাক্ট করে লেয়ার বাই লেয়ার কম্প্যাক্ট করে করা উচিত সেটা না করে আপনার জাস্ট যে কোনো ধরনের মাটি এটা হচ্ছে করা উচিত স্যান্ড ফিলিং করে এবং কম্প্যাক্ট করে করে এটা ডেভেলপ করা উচিত, সেটা না করে ওইটার উপরে করছে, যার ফলে হচ্ছে কি বিল্ডিং খুব শক্ত হচ্ছে কিন্তু তার বেস যে ফাউন্ডেশন সেটা কিন্তু আপনার সেই নরম ইসের মধ্যেই থেকে যাচ্ছে, কারণ ওখানে ছিল ডোবা এবং হচ্ছে ইসের কি বলে পিটি সয়েল, যেখানে অর্গানিক ম্যাটেরিয়ালস রয়েছে এবং যেগুলো হচ্ছে খুবই ভালনারেবল। তো আমরা যখন আপনার হচ্ছে গবেষণা আর্থকুয়েক নিয়ে যখন করছি, যখন আমরা দেখছি মডেল করে যে বাংলাদেশে দুইটা দিক রয়েছে, যেটা হচ্ছে ভূমিকম্প এসে বসে রয়েছে আমাদের দ্বার প্রান্তে, যেটা হচ্ছে একটা বললাম যে আমাদের ইস্টে হচ্ছে সাবডাকশন জোন, যেটা আমি বললাম যে ভেরি নটোরিয়াস, আর একটা হচ্ছে আমাদের উত্তরে যেটা প্রফেসর আনসারি বললেন যে হচ্ছে সিকিম ভুটান সেগমেন্ট। আমি আরেকটু এখানে তার সাথে সাপ্লিমেন্ট করব, আসলে আমাদের গবেষণায় আমরা দেখেছি যে এই যে সিকিম ভুটান সেগমেন্টে যেটা কয়েক হাজার বা আরো বেশি এখানে ভূমিকম্প হয় নাই, কিন্তু ওইখানকার যে শক্তিটা সেই শক্তিটা আরো দক্ষিণে ট্রান্সফার হয়ে যেটা শিলং প্ল্যাটো, শিলং মালভূমির দক্ষিণ যে পাদদেশে যে ডাউকি ফল্ট, এইখানে এই শক্তিটা আসলে প্রবাহিত হয়ে ডাউকি ফল্ট ইজ নট ভেরি ফার, ইজ উইদিন বাংলাদেশ, আমাদের বাংলাদেশের ভিতরে এই ডাউকি ফল্টের অবস্থান, এটা হচ্ছে অ্যালুভিয়াম দিয়ে কনসিল, এটা আমরা সাম্প্রতিক সময় আমরা গবেষণা মানে ফিল্ড পর্যায়ে করে দেখেছি। তাহলে দেখা যাচ্ছে যে ঢাকা শহর যেটা হচ্ছে বাংলাদেশের হাব, সবকিছুর কেন্দ্রবিন্দু, এবং এখানে হচ্ছে এখন মানে 1.5 কোটি লোকের বসবাস সেখানে, এবং এত আপনার কোন কোন এরিয়া হয়তো পার স্কোয়ার কিলোমিটার 45,000 পিপল পার স্কোয়ার কিলোমিটার, বিশেষ করে পুরাতন ঢাকাতে। তো এবং সেখানে যে ধরনের বিল্ডিং যে ন্যারো এবং রোড যেগুলো রয়েছে, সেখানে যদি একটা ভূমিকম্প হয়, এবং এই যে আমি যেটা বললাম যে আমাদের যে ইন্ডিয়ান প্লেট এবং তার উপর বার্মা প্লেট, অ্যান্ড ঢাকা ইজ সিটিং অন দ্যাট এজ অফ দিস বার্মা প্লেট। এখন এই প্লেটটা যদি আপনার নড়াচড়া করে, যেটা শুরু আলামত আমরা দেখতে পাচ্ছি, এবং এটা একসময় হতেই হবে, দ্যার ইজ নো আদার ওয়ে, এটা একসময় এই এনার্জিটা বের হতেই হবে, আজকে হোক বা 100 বছর পরে হোক, কখন হবে উই ডোন্ট নো। যদি হয় তাহলে এর ইন্টেন্সিটি কি মারাত্মকই হবে। হ্যাঁ, আমি প্রথমেই বললাম দিস ইজ এ নটোরিয়াস সাবডাকশন আর্থকুয়েক, মিন্স ইটস নটোরিয়াস, এবং এখানে যদি ঢাকা সিটির নিচেও যদি আপনার 5 ম্যাগনিটিউড হয় তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ, কেননা জাস্ট নিচে ঢাকা সিটির নিচে আপনার যদি 5-10 কিলোমিটার গভীরতায় যদি এই ভূমিকম্পটা হতো তাহলে কিন্তু এটা ব্যাপকই হতো। সেই ক্ষেত্রে আমি অনেক সময় বলে থাকি যে সেই রকম যদি একটা বড় ধরনের ভূমিকম্প, যদি 8 মাত্রার ভূমিকম্প যদি 100 কিলোমিটার পরিধি, ঢাকার 100 কিলোমিটার পরিধির মধ্যে যদি হয়, বা ঢাকা শহরে যদি 6 ম্যাগনিটিউড ভূমিকম্প যদি ঢাকা শহরে জাস্ট নিচে হয়, যেটা সম্ভাবনা রয়েছে, তাহলে ঢাকা সিটির যে অবস্থা হবে সেটা হচ্ছে বিয়ন্ড ইমাজিনেশন। এবং আমি যেটা বলেছি যে উদ্ধার কার্য, যেটা যেহেতু আমাদের সেরকম ওই রকম প্রস্তুতি নেই এবং অভিজ্ঞতাও নেই, সেই ক্ষেত্রে জাস্ট উদ্ধার কার্য পরিচালনা করা একদম দুরূহ ব্যাপার হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমি যেটা অনেক সময় বলে থাকি, হয়তোবা সরকারের এমন হতে পারে যে ঢাকা সিটিকে আপনার বসবাসের অযোগ্য হিসাবে ঘোষণা করতে হতে পারে, হয়তোবা। আমরা বিরতিতে যাব, কিন্তু ছোট করে জাস্ট ঢাকা নিয়ে তো আমাদের যত উদ্বেগ, যত চিন্তা, মানে জেনারেলি যদি এই ধরনের ঝুঁকির মধ্যে অন্যদের কি অবস্থা হবে, অন্য ডিস্ট্রিক্টগুলোর মানুষের যেখানে সেখানে বিল্ডিং স্ট্রাকচার যেভাবে হচ্ছে বা ওখানকার লিভিং লাইফস্টাইল যেরকম, সেখানে কি ভূমিকম্প অতটা ঝুঁকি বয়ে আনছে? না, একই অবস্থা। আপনি ধরেন ঢাকা তো আমরা বলছি 1.5 কোটি, ঢাকার সিটি কর্পোরেশন আমি যেটা একটু আগে বলছিলাম যে রাফলি ঢাকা সিটি কর্পোরেশনের 4 লাখ, এখন 3,26,000 2008-এ ছিল, এখন রাফলি 4 লাখের মতো বাসা আছে। আর গ্রেটার ঢাকা মেট্রোপলিটন এরিয়া, যেটা আমরা বলি রাজুকের অধিক্ষেত্র এলাকা, সেখানে কিন্তু প্রায় 12 লাখ বাসা আছে। এখন যেটা হচ্ছে যে লাইক চিরাং একটা এমন একটা শহর, চিরাং এবং সিলেট, এখানে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে কিন্তু এখানে হাইরাইজ বিল্ডিং প্রচুর হচ্ছে। এবং আপনি দেখবেন সিলেট যেটা আমরা তুলনা করতে পারি ইন্ডিয়ার ভুজের মতন, অর্থাৎ নর্থ মানে এনআরবি যারা নন রেসিডেন্ট বাংলাদেশি যারা সিলেটি, বা ওনারা কিন্তু প্রচুর অর্থ ব্যয় করে ওখানে প্রচুর হাইরাইজ বিল্ডিং, লো রাইজ বিল্ডিং নতুনভাবে কোটি কোটি টাকা অর্থ ব্যয় করে করছে। হয়তো লোক সংখ্যা তেমন নাই, কারণ অনেকে বাসা তৈরি করে রাখছে, আপনি মাঝে মাঝে নিউজে দেখবেন যে 9 কোটি টাকা তৈরি করে একটা বাসা দেবে, বাট কোয়ালিটি কন্ট্রোল বা আপনি যদি ইনভেস্টমেন্টের কথা বলেন, ওগুলো বিল্ডিং কিন্তু সেই তুলনায় হয়নি। আবার ঠিক একইভাবে আপনি যদি চিটাংয়ের দিকে তাকান, চিটাং কিন্তু পাহাড়ি এলাকা, ওখানে কিন্তু যেটা মানে একটা ভাবে বললেন যে 3টা ইস্যু আমাদের, একটা হচ্ছে ল্যান্ডস্লাইড অর্থাৎ ভূমি ধসের একটা ব্যাপার, সেকেন্ড হচ্ছে আমাদের লিকুইফ্যাকশন অর্থাৎ বালু পলিমাটি 2টা অংশ, একটা যে বালুমাটি যদি লিকুইফ্যাকশন হবে, আর যদি লুজ স্যান্ড হয় এবং সফট কাদামাটি হয় তখন অ্যাম্প্লিফিকেশন বলে একটা কথা আছে, যেটা মেক্সিকোতে আমরা, এটা খুব ক্লাসিক একটা এক্সাম্পল হচ্ছে মেক্সিকো সিটি। মেক্সিকো শহরে
1985 সালে একটা আর্থকোয়েক হয় প্রায় 400 কিলোমিটার দূরে, 8 ম্যাগনিটিউড আর্থকোয়েক, 400 কিলোমিটার দূরে, বাট মেক্সিকো সিটিতে ছিল একটা নরম কাদা মাটি দিয়ে তৈরি করা, লেক বেসিন, চারিদিকে পাহাড়, মাঝখানে 40 মিটার হচ্ছে ভরাট মাটি। দেখা যায় যেখানে যত হাইরেজ বিল্ডিং ছিল তার বেশিরভাগই ভেঙে প্রায় 15,000 লোক মারা যায় 1985 সালে। তো ঢাকাতে আমরা রিসেন্টলি একটা স্টাডি করে দেখেছি, আমরা কিছু টেস্ট করে দেখেছি যে ঢাকা যেগুলো আমি একটু আগে যেটা বললাম যে 35% কিন্তু ঢাকা শহর সিটি কর্পোরেশন খারাপ মাটি, এখানে কিন্তু 10 মিটার থেকে শুরু করে 30 মিটার হচ্ছে ভরাট মাটি। এবং আপনারা রিসেন্টলি দেখবেন যে এখানে কিন্তু যেহেতু ঢাকার কোর এলাকায় বাসা তৈরি করা সম্ভব হচ্ছে না, আমাদের রিয়েল এস্টেট ডেভেলপার বা ল্যান্ড ডেভেলপার যারা, তারা কিন্তু এখানে জমি বিক্রি করছে এবং মানুষ কিন্তু গ্র্যাজুয়ালি ওখানে বাসা তৈরি করা শুরু করেছে, যেটা একটু আগে হুমায়ুন ভাই একটু টাচ করেছেন। তো ওইখানেও কিন্তু আমরা যদি বাসা তৈরি করি এবং সেটা যদি পর্যাপ্ত ব্যবস্থা না নিই, মেক্সিকোর মতন কিন্তু ঘটনা ঘটা আমাদের জন্য দুর্ঘটনা। প্রফেসর হুমায়ুন আক্তার, আলাপ করছিলাম আমাদের প্রস্তুতি নিয়ে আমরা ফোকাস করছি, কিন্তু এই যে প্রকৃতির যে খেয়াল বা এই যে গঠন বা যে পরিবর্তনগুলো কন্টিনিউয়াসলি হয়ে চলেছে এবং চলমান একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এটার ব্যাপারে তো কারো কোনো হাত নেই। আপনার মানে এই বিষয়ে তো আমরা অসহায় অবস্থার মধ্যে আছি নাকি? এটা একটা ভূতাত্ত্বিক চলমান প্রক্রিয়া, এটা অতীতে কোটি কোটি বছর ধরে এটা হয়ে আসছে, অতীতে হয়েছে, নিকট অতীতেও হয়েছে এবং বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা হচ্ছে, এটা আমাদের এখানেও হবে। এবং প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশ, আমরা যেখানে বসবাস করি, সেখানে এই বড় ধরনের নটোরিয়াস ভূমিকম্প হওয়ার মতো অবকাঠামো রয়েছে কিনা। যেটা আমার শুরুতেই আমি বলেছি যে আমাদের বাংলাদেশ হচ্ছে তিনটা, মানে এই যে ইন্ডিয়া প্লেট এবং বার্মা প্লেটের সংযোগস্থল, এবং এই সংযোগস্থলটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তর দিয়ে গেছে। এমনি যদি তুলনা করেন, যদি একটু করি যে আমাদের মতো ঝুঁকিতে আছে এমন অঞ্চল বা দেশ আলাদা করে বললে কাদের কথা আসে? আমাদের মতো ঝুঁকিতে যেরকম রয়েছে আমাদের হচ্ছে প্যাসিফিক যে রিং অফ ফায়ার যে বেলটা আর কি, সেখানে হচ্ছে আপনার জাপান রয়েছে, নিউজিল্যান্ড রয়েছে, কিছুদিন আগে নিউজিল্যান্ড হয়েছে, দেন আপনার হচ্ছে ওয়েস্ট কোস্ট আমেরিকা সেখানে রয়েছে, যেখানে আপনার সান ফ্রান্সিসকো, এবং তারও উত্তরে যেখানে নেভাডা, ওই জায়গাটা যেটা ক্যাসকেড, হ্যাঁ, এবং সেটা হচ্ছে এখন সবচাইতে আপনার হচ্ছে নটোরিয়াস, যেটা হচ্ছে আপনার সান ফ্রান্সিসকো থেকেও ওইটা আরো ভয়াবহ। তারা বলছে এখানে 9.4 ম্যাগনিটিউড নেভাদা, যেটা হ্যাঁ ক্যাসকেড যেটা জোনটা নেভাদার ওই কাছেই আর কি, ওইখানে অরিগন ওই জায়গাটা আর কি, ওই ওয়াশিংটন যেটা, সেখানে এটা রয়েছে, এবং সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো থেকেও ওটা আরো ভয়াবহ 9.4, এবং সেখানেও এখন লকড হয়ে রয়েছে। আমাদের যে অবস্থা ওখানে কিন্তু একই অবস্থায় বিরাজ করছে। এবং আমি প্রথমে শুরুতে যেটা বললাম যে সাবডাকশন জোনের যে তিনটা জোন, লক জোন, পিরিয়ডিক সেসমিসিটি এবং অ্যাসেসমিক জোন, এটা কিন্তু ওইখানকার গবেষণা থেকে গত এটা 20 বছর 30 বছর আগেও এই জিনিসটা জানা যায় নাই। তারা সাম্প্রতিক সময় গবেষণা করে এই মডেলটা তারা তৈরি করেছে, এবং আমাদের এখন এক্স্যাক্টলি ওই মডেলটাই ফিট করে, যে আমাদের এখানে ওই সাবডাকশন জোনটা আমাদের বাংলাদেশে অবস্থান করছে, এবং এটা ভেরি অ্যাক্টিভ সাবডাকশন জোন। কথা হচ্ছে যে ভূমিকম্প আজ হোক কাল হোক, এবং সেই অবকাঠামো আমাদের এখানে উপস্থিত, এবং আমরা একটা আর্থকুয়েক মেশিনের মধ্যে রয়েছি, ইটস আর্থকুয়েক মেশিন বাংলাদেশটা। তো সেখানে ভূমিকম্প আজ হোক কাল হোক, স্বল্প মাত্রা হোক বড় মাত্রার হোক, এটা হবেই এবং হতেই হবে। যে কিন্তু স্বল্প মাত্রা ভূমিকম্প তো নামেন দিন হচ্ছেই না, সেটা আমাদের থেকে অনেক দূরে হচ্ছে, মানে আমাদের এখানে আমাদের অঞ্চলে এপিসেন্টারটা আমরা আমাদের এখানে যদি আমি বলছি যে ঢাকা শহরের ভিতরেই যদি ইভেন 4 মাত্রা বা জাস্ট নিচেই যদি হয়, আমরা এখানে যে এনটিভিতে করছি এটা নিচেই যদি 5 কিলোমিটার গভীরতা যদি 4 মাত্রার ভূমিকম্প হয়, সেটারও তো ইম্প্যাক্ট তো অনেক বেশি, তাই না? সেটাই আমি বলছি। তো সেইখানে আমাদের এখন যেটা সময় এখনো রয়েছে যে আমাদের প্রস্তুতি নেওয়া। না, আমাদের যে বিল্ডিং যে কনস্ট্রাকশন মডেল বা ইয়েগুলো আছে, তাতে কি কত পার্সেন্ট বিল্ডিংকে ঝুঁকিপূর্ণ আপনি বলবেন? মানে নিশ্চয়ই একটা নিয়ম নীতি মেনে, মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড তো মেইনটেইন হচ্ছে। সেটা থেকে আমার থেকে যারা ইঞ্জিনিয়ার, প্রফেসর আনসারী, এটা ওনারা ওইটার উপরে গবেষণা করেন, তারা ভালো বলতে পারবেন। তবে আমার যেটা সাধারণ জ্ঞান, অন্যান্য মানুষের মতো এই ব্যাপারে আমার যেটা সাধারণ জ্ঞান, আমি যেটা একটু আগে বললাম, যেহেতু একজন জিওলজিস্ট, আমি দেখেছি যে ঢাকা শহর হচ্ছে যে লাল মাটির উপরে যেটা গড়ে উঠেছে, পরবর্তীকালে যে দ্রুত এটা যে মাশরুমের মতো এক্সপ্যানশন হয়েছে, সেটা হচ্ছে নিম্ন পলিমাটিতে হয়েছে। এটার অংশ হচ্ছে 65%, 35% হচ্ছে রেড সয়েলের উপরে, যেটা হচ্ছে স্টিপ হার্ড। এখন এবং ওই সময় যে বিল্ডিংগুলো হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে ব্রিক মেশনারি এবং নন ইঞ্জিনিয়ার 60s এর দিকে হয়েছে, এবং এখন যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ার্ড এবং খুবই মজবুত, আমি ধরে নিচ্ছি যেগুলো খুব ভালো, কিন্তু সেগুলো হচ্ছে আপনার ভরাট মাটিতে। তাহলে সব দিক বিবেচনা করে আসলে আমরা একটা
সার্বিক একটা খারাপ অবস্থার মধ্যে রয়েছে। জি, আমি জিজ্ঞেস করছিলাম যে মানে তারপরেও তো কিছু পজিটিভ কনস্ট্রাকশন কোড মেনেই করা হচ্ছে, তার মধ্যে কত মাত্রার ভূমিকম্প এরা এন্ডিওর করতে পারে, মুখে যাই বলুক না কেন? আচ্ছা, আমি জাস্ট দুইটা জিনিস বলি, তারপর আমি একটা স্ট্যাটিস্টিকে আসবো। আমাদের এখানে দেখবেন যে আমাদের বড় বড় অনেক কোম্পানি কিন্তু মানে কনসেপচুয়ালি আসলে ভুল আছে। আমাদের বড় বড় অনেক কোম্পানি এখন না হলো, এখন থেকে 2-5 বছর আগেও বলতো যে 8 ম্যাগনিটিউডের জন্য তাদের ভবন ডিজাইন করা, কিন্তু আসলে 8 ম্যাগনিটিউড বলে কিন্তু কিছু নেই। কিন্তু আপনি দেখবেন যে আপনাদের স্কলের নিচে কিন্তু দেখবেন যে ইন্টেন্সিটি রোমান নাম্বারে কতগুলো নাম্বার আছে। আসলে বিল্ডিং যদি ডিজাইন করতে হয় এই রোমান নাম্বারের ইন্টেন্সিটি দিয়ে ডিজাইন করতে হয়। দেখেন 1 থেকে 12 কারণ হচ্ছে যে মাটির যে তীব্রতা সেটার সাথে ডিজাইনের সম্পর্ক আছে। ম্যাগনিটিউড তো একটা ওয়ান স্টপ, মানে একটা পয়েন্টে কত এনার্জি রিলিজ হয়েছে সেটার সাথে সম্পর্ক, এপিসেন্টার। হ্যাঁ, তার মানে দেখেন আমাদের এখানে যারা ডিজাইন করছে তাদের কনসেপচুয়ালি কিন্তু একটা বড় ধরনের ভুল ধারণা ছিল, রিসেন্টলি একটু চেঞ্জ হয়েছে। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশের তথ্য কিন্তু খুব বেশি নাই আমাদের কাছে, বাট রানা প্লাজা আমাদের জন্য একটা বিশাল কেস স্টাডি বা আমাদের রিসার্চ করার সুযোগ করে দিয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 3,500 ফ্যাক্টরি বিল্ডিং আছে আরএমজি সেক্টরে, যেটা আমাদের প্রায় $25 বিলিয়ন টার্নওভারের একটা ইন্ডাস্ট্রি। যখন রানা প্লাজা ঘটনা ঘটলো তারপর কিন্তু এই 3500 বিল্ডিং চেকিংয়ের একটা কাজ শুরু হয়েছে, এবং ওই তথ্য ভিত্তিতে আমি যেটা বলছি ওটার সাথে কোঅর্ডিনেশনের সাথে আমি যেহেতু জড়ানো আছি, এই 3500 ফ্যাক্টরি বিল্ডিংয়ের মধ্যে আমাদের যে টোটাল স্ট্যাটিস্টিক্স রাফলি দেখা যাচ্ছে যে 70% বিল্ডিং মোটামুটি সেফ। আমি কথাটা আবার রিপিট করছি, 70% বিল্ডিং মোটামুটি সেফ। সেটা কিন্তু কিসের জন্য? তার নিজের ভার বহন করার জন্য, তার মানে নিজের ওজন বহন করার মধ্যে সেফ। আর মোটামুটি রাফলি আমরা পেয়েছি 20 থেকে মানে 25% থেকে 30% বিল্ডিং নিজের ওজনও বহন করতে সক্ষম না। আপনি দেখবেন যে পেপারে কিন্তু 70% নিজের ওজন বহন করতে পারবে ইন দ্য ওয়েক অফ, মানে আমরা যখন দাঁড়িয়ে আছি না, ভূমিকম্পের কথা আসছে না, আমি পরে আমি অ্যাড করছি। অর্থাৎ নিজের বিল্ডিং গুলা, অর্থাৎ আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনি নিজের পা দুইটা আপনার ওজন বহন করতে পারছেন, ব্যাপারটা এটাই যে আমার পা আছে, যেটা আমরা কলাম অবস্থায় আছে। তো এখন যেটা হচ্ছে এটা রানা প্লাজা পরে আমরা বিল্ডিং চেকিং করতে দিয়ে পেয়েছি। আচ্ছা, তারপর আমরা যেটা দেখলাম, এবং আপনি দেখবেন যে বিল্ডিংগুলো কিন্তু রেট্রোফিটিং করা, অর্থাৎ মজবুতিকরণের কথা যেটা বলা হচ্ছে, তখন যখন আমরা আরেকটু ডিপে গেলাম তখন আমরা দেখলাম যে ওই 70% বিল্ডিং কিন্তু সেফ বলে আমরা রেখে দিয়েছি। এখন বাকি যে 30% বিল্ডিং আছে সেটাকে আমরা আরো চুলচের বিশ্লেষণ করার সুযোগ পেয়েছিলাম। বিশ্লেষণ করে দেখি যে এই ভবনগুলোতে নিজের জন্য সেফ না, তার মানে ভূমিকম্প দিলে সেটা আরো আনসেফ। তখন আমরা যেটা করলাম, এই ভবনগুলো কিন্তু রেট্রোফিটিং করার আমরা একটা সুযোগ নিলাম এবং পেলাম, এবং সরকারও বিভিন্ন অর্থায়ন, বিভিন্ন এজেন্সিগুলা বা নিজের অর্থায়নও যারা গার্মেন্টস সেক্টরের মালিক আছে তারা কিন্তু এগুলো বিল্ডিং মজবুতিকরণ করা শুরু করলেন, এবং মোটামুটি এখন পর্যন্ত প্রায় 300 থেকে 400 বিল্ডিং কিন্তু রেট্রোফিটিং হয়েছে। রাফলি আমাদের একটা ধারণার 3500 ফ্যাক্টরির মধ্যে হচ্ছে 900 বিল্ডিং হচ্ছে নিজের ভার বহন করার ক্ষমতা নেই। কিন্তু যখন আমরা নিজের ভার বহন ক্ষমতা নাই দেখি তখন কিন্তু ডিটেইল আমরা আবার পর্যবেক্ষণ করার চেষ্টা করি, কারণ ওটাকে শক্তিশালী করতে গেলে অনেক টাকার ব্যাপার। কিন্তু তার মানে আমরা কিন্তু খালি বাইরে থেকে দেখে, আপনাকে আমি একটু আগে একটা রিপোর্ট দেখাচ্ছিলাম যে এইখানে জিনিসগুলো বলা আছে যে আমরা লাল বিল্ডিং হিসেবে ওগুলোকে ডিক্লেয়ার করছি, বা অরেঞ্জ বিল্ডিং আমাদের 4টা ক্লাসিফিকেশন করেছি। একটা হচ্ছে গ্রিন বিল্ডিং, যেটা একদম ফুলি সেফ ফর সেলফ ওয়েট, তারপর হচ্ছে ইয়েলো বিল্ডিং মোটামুটি সেফ, আর যেটা অরেঞ্জ এবং আমরা অ্যাম্বার বলি, অ্যাম্বার অথবা যেটা রেড বিল্ডিং বলি, যেটা রাফলি 25% এই 2500 ফ্যাক্টরির মধ্যে, সেগুলো হচ্ছে নিজের ভার বহন করার ক্ষমতাও নাই। এখন যখন এই ক্ষমতাও নাই আসে তখনই কিন্তু বিল্ডিংগুলোকে টিকিয়ে রাখার একটা প্রশ্ন আসে। তখন আমরা রেট্রোফিটিং, যেটা প্রায় 600 টাকা পার স্কোয়ার ফিট খরচ করে, অর্থাৎ বিল্ডিং এর কলামকে মোটা তাজা করা, বিল্ডিং এর যেটা আমরা বলি ফুটিং, মাটির তলে যে অংশটা থাকে সেটাকে বড় করা, তারপর বিল্ডিংটা যখন রেট্রোফিটিং করবো তখন কিন্তু ভূমিকম্পের ব্যাপারটা এসে যাচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এই 25% বিল্ডিং কিন্তু আমরা যেহেতু ভার বহন ক্ষমতা নিজস্ব নাই, আমরা সেটা ভূমিকম্প বহনের ক্ষমতাকেও অ্যাড করে আমরা কিন্তু মজবুতিকরণ করে দিয়েছি। তার মানে আমি একটা কেস স্টাডি হিসেবে যেটা বলছি এই জন্য, তার মানে আমাদের বাকি 70% বিল্ডিং কিন্তু নিজের ভার বহনের ক্ষমতা আছে ঠিকই, কিন্তু ভূমিকম্পর ক্ষমতা নেওয়ার আছে কিন্তু সেটা কিন্তু আমরা চেক করছি না। এটা কোনো চেক করার কোনো চেক করা অবশ্যই আছে, কিন্তু ওই যে বললাম আমাদের ইন্ডাস্ট্রিটা টিকিয়ে রাখার জন্য আমরা কিন্তু ওইটুকু পর্যন্তই করেছি। এখন ঠিক একই প্রসেস যদি আমরা সাধারণ ভবনগুলোর জন্য করি, আমার ধারণা একই রকমই একটা আমরা পিকচার পাবো যে আমাদের 70%। এখন এর মধ্যে আরেকটা খেলা আছে, যেটা হচ্ছে যে আমরা যখন হাইরাইজ বিল্ডিং তৈরি করি, অর্থাৎ 6 তলার বেশি ভবন তৈরি করি, তখন কিন্তু আমরা বাতাসের একটা বেগের একটা ক্যালকুলেশন করি, উইন্ড স্পিড বলি আমরা। যখন উইন্ড স্পিডকে আমরা কনসিডার করি তখন কিন্তু সেটা ভূমিকম্পের জন্য প্রতিরোধী হয়ে যায়, কারণ উইন্ডের ধাক্কাটা কিন্তু ল্যাটারাল, ভূমিকম্প ধাক্কাটা ল্যাটারাল। সেই জন্য উইন্ড স্পিডকে যখন আমরা কনসিডার করি, তার মানে দেখা যাচ্ছে আমাদের যেগুলো হাইরাইজ বিল্ডিং আছে, ধরেন 10-এর অধিক বিল্ডিং নতুন হচ্ছে, সেগুলো কিন্তু ভূমিকম্প সহন হিসেবে আমরা ডিজাইন করছি, যেহেতু উইন্ডের জন্য কনসিডার করছি। তো এখানে
কিন্তু খুব ডিটেইল চুলচেরা বিশ্লেষণের ব্যাপার আছে। সেজন্য আমরা বলতে চাচ্ছি যে আমরা রানা প্লাজার পরে যে উদ্যোগটা আমরা সরকার থেকে বিভিন্ন চাপ, বিদেশি এজেন্সির চাপে আমরা করেছি, ঠিক একইভাবে কিন্তু আমাদের সাধারণ ভবনগুলা, হাইরাইজ বিল্ডিংগুলো চেকের প্রস্তুতি বা চেকের পদ্ধতির দিকে আমাদের যেতে হবে। আমরা এখানে কিছু ছবি দেখছিলাম, এগুলো সব মেসনরি বিল্ডিং, যেটা মনে রাখতে হয় বলছেন ইটের গাঁথনি বিল্ডিং। নেপালের চিত্র, এটা 2015 ঘটনা। কিন্তু আমরা তো এটা বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের কিছু মানে প্রস্তুতি দরকার, সেটা নিয়ে আলাপ করলাম। সাধারণভাবে যখন এই আলোচনা ধরেন দর্শকরা শুনবে, তাদের মধ্যে এক ধরনের ভীতি আতঙ্ক থাকবে যে না, এবং এটা হলো ফ্যাক্ট যেটা প্রফেসর হুমায়ুন আখতার বললেন যে এই নিয়ে মানে নিষ্কৃতি নেই, প্রকৃতির এই খেয়ালের মুখে আমাদের পড়তেই হবে, ন্যাচারাল কনসিকুয়েন্স আমাদের। মানুষ কি করতে পারে, মানে বিল্ডিং এর প্রস্তুতি তো আছেই, সাধারণ মানুষের প্রস্তুতি হিসাবে যদি আপনারা একটু আলোকপাত করেন। এখন আমি যেটা বলতে চাই এবং সবসময় এই জিনিসটা আমি বলার চেষ্টা করি মিডিয়াকে, সেটা হচ্ছে আমাদের যে ঢাকা সিটির যে বিল্ট ইন এনভায়রনমেন্ট, এটা তো চেঞ্জ করা যাবে না, তাই না? যদিও প্রফেসর আনসারী বলছেন রেট্রোফিটিং এটার জন্য সময় লাগবে এবং এই জিনিসটা পরিবর্তন করতে অনেক সময় 50-100 বছরের। এখন এই এনভায়রনমেন্টের মধ্যে এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদের বসবাস করতে হবে এবং এর ভিতরে যদি বড় ভূমিকম্প হয় আমাকে মানে তার থেকে আমাদের বাঁচতে হবে, তাই না? সেইভাবে আমাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তার একটাই হচ্ছে জনগণকে ব্যাপকভাবে সচেতন ভূমিকম্প বিষয়ে, যে ভূমিকম্প হলে তাকে কি করতে হবে, হোয়াট ইজ উড বি হিজ এন্ড হার রেসপন্স। যেরকম আজকে যে ভূমিকম্পটা হলো, অনেকে কি করেছেন, দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন, যে 10 তলা থেকে নিচে নেমেছেন, তাই না? তো এইরকম অবস্থায় আসলে আমাদের করা যেটা উচিত, যে কোনো অবস্থাতেই যে 1-2 কদমের বেশি মুভ করা উচিত না। যে যেখানে রয়েছেন সেই অবস্থানে থেকেই ওই তার ইসের ভিতরেই কিছু একটা শক্ত জিনিস তিনি পাবেন, তার নিচে তিনি আশ্রয় নেবেন। কোনো শক্ত যে বিম, সেই বিমের নিচে পাশে আশ্রয় নেবেন বা টেবিলের নিচে আশ্রয় নেবেন। ভূমিকম্প যখন থেমে যাবে তখন হয়তো উনি আফটার শক যেহেতু হতে পারে, তখন উনি বাইরে আসতে পারেন। তো এই যে কতগুলো বিষয়, এবং স্কুল বিশেষ করে যখন যদি দিনের বেলা হয়, স্কুল কলেজ যখন খোলা, তখন স্টুডেন্টরা তখন যাবে টেবিলের নিচে, এটা যাবে। এবং এইটা শুধু এই শিক্ষা দিলেই হবে না, এটা মানসিকভাবে প্রস্তুত হতে হবে। কেননা আমি নিজেই হয়তো এগুলা জানি, কিন্তু তখন কিন্তু আমিও আমার মধ্যে যে প্যানিক সৃষ্টি করবে, তখন কিন্তু কি করতে হবে সেই হিতাই জ্ঞান হারিয়ে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। কিন্তু এটা যদি প্র্যাকটিস করা হয়, যে একটা মহড়ার মাধ্যমে বছরে 1টা বা 2টা স্কুল কলেজ বা ওই যে মহল্লা অনুযায়ী যদি মহড়া করা হয়, তাহলে এবং কিছু ভলেন্টিয়ার থাকবে যে তারা এই মহড়া অনুযায়ী এটা প্র্যাকটিস করছে কিনা, তাহলে এরকম 2-3টা মহড়া নিলে মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলে, তখন আসল ভূমিকম্প হলে কিন্তু তারা সঠিক জায়গায়, নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার। প্রফেসর আনসারী, আপনার কি মনে হয় মহড়া দেওয়ার সময় মানে আর চিন্তা করার মতো সময় নেই, মহড়া দেওয়ার সময় শুরু হয়েছে? কারণ আপনি দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, বসুন্ধরাতে যখন 2005-এ একটা আগুন লাগলো বা 2008-এ বোধহয়, তখন ওদের কিন্তু ফুল প্রুফ সিস্টেম ছিল, ফায়ার প্রোটেকশন সিস্টেম, কিন্তু কোনোদিনই ওরা ঠিকমতো ওটাকে প্র্যাকটিস করেনি, মহড়া করেনি। তার ফলে যখন রিয়েল ঘটনা ঘটলো, দেখা গেল পানি নাই, বিভিন্ন মানে ইকুইপমেন্ট ইউজ করার লোক নাই। তার মানে হচ্ছে মহড়া দিয়ে আপনার কিন্তু স্কিল, যেটা জাপান বা অন্যান্য দেশে যেখানে ভূমিকম্প রেগুলার হয়, ওরা কিন্তু প্রতি 15 দিন পর পর হঠাৎ করে সাইরেন বাজায়। সাইরেন বাজানো মানে একটা আর্থকুয়েক হচ্ছে, তাকে রেগুলার ড্রিল করতে হবে। এবং ওরা কিন্তু ডিসিপ্লিন ওয়েতে যে যার জায়গায়, ওই একটা ভাই যেটা বললেন যে আসলে ছাদটা হচ্ছে সবচেয়ে দুর্বল ভবনের, সেই ছাদটা পড়ে কিন্তু মানুষ ইনজিওর হতে পারে। সেই জন্য বলে যে দেয়াল ঘেঁষে যদি শক্ত জায়গা পাওয়া যায়, আজকাল তো টেবিল শক্ত পাওয়া যায় না, সেই জন্য দেয়াল ঘেঁষে মাথার মধ্যে হাত রেখে, কারণ দেয়ালটা যদি খাড়া দাঁড়িয়ে থাকে, বিল্ডিং এর ছাদ পড়লে কিন্তু সে একটা ট্রায়াঙ্গেল অফ লাইফ তৈরি করে। সেই ছাদের মানে দেয়াল ঘেঁষে মানুষ যদি দাঁড়িয়ে থাকে, মাথার উপর হাত দিয়ে, মাথাটা বাঁচলো, বডিটা বাঁচলো। তো এটা একটা জিনিস। বাট তারপরে কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ডিসিপ্লিন মধ্যে রুম থেকে বের হয়ে যেত ভূমিকম্পটা শেষ হলেই। কিন্তু আমরা দেখি যে অনেক সময় প্যানিক হয়ে কিন্তু মানুষ স্ট্যাম্পিডে অনেক সময় ইনজিওরি হয়। তার মানে আমাদের কিন্তু এটা রেগুলার বেসিসে ড্রিল হিসাবে, কারণ রিসেন্টলি আপনি দেখেন গত 1 বছর বা 1.5 বছর কিন্তু আমাদের ভূমিকম্প সংখ্যা, আমাদের এখানে হয়তো হয়নি, বাট আমাদের আশেপাশে কিন্তু বড় বড় ভূমিকম্প হচ্ছে এবং মানুষ কিন্তু অনেক সময় দেখা যায় স্ট্যাম্পিডে বা পালিয়ে নামতে বেশি ইনজিওরি হবে। গত বছর ওই যে নেপালের ভূমিকম্প 720 কিলোমিটার দূরে, সেই ভূমিকম্পে বাংলাদেশে 2 দফায় যে ভূমিকম্প হলো নেপালে, সেখানে কিন্তু 5 জন 25 এপ্রিল 26 মানুষ প্যানিক। এখন এগুলো প্যানিক করা যায়। তার মানে হচ্ছে আমাদের ওই প্র্যাকটিসটা মহড়া করতে হবে, মহল্লা ভিত্তিক হতে পারে, সেটা হতে পারে ইউনিভার্সিটি ভিত্তিক, স্কুল ভিত্তিক। কারণ স্কুলে বাচ্চারা শিখলেই কিন্তু বাবা মারা শিখবে। কারণ এই ট্রেনিংটা, এই লেসনটা আসলে কিছু আমাদের এনজিওরা কাজটা করেছিল, কিন্তু এটাকে ফলো আপ করে নিয়ে যাওয়া, অর্থাৎ আরো ব্যাপক। এটা কি যে আমরা যে বাসায় থাকি সেখানে যে ড্রিলের মধ্য দিয়ে আমরা আমি বলি অবস্থানগুলো চিহ্নিত করা, যে কোথায় আমি অবস্থান নেব। এটা যদি আগের থেকে যদি আমরা কিছু অ্যানিমেটেড যে প্রোগ্রাম, সেটা যদি টিভিতে কোনো
বিজ্ঞাপনের মাঝখানে দিয়ে যদি আমরা 1 মাস বা 2 মাসের একটা প্রোগ্রাম নিয়ে যদি আমরা নগরবাসীকে সচেতন করি যে ভূমিকম্প হলে এইভাবে এটা হচ্ছে নিরাপদ জায়গা, এই জায়গাগুলা এবং এইভাবে আশ্রয় নিতে হবে, এবং তারপরে যদি মহড়া করা যায় মানে অ্যাপার্টমেন্ট কমিটিগুলো নিজস্ব উদ্যোগে করতে হবে, তাহলে এটা কার্যকর হবে, এফেক্টিভ হবে, সোসাইটিগুলোর মাধ্যমে করতে হবে। এবং এইটার বিকল্প নেই, কারণ আমাদের আসলে প্রস্তুতি ওই লেভেলের না। একমাত্র এইভাবে মানুষজনকে যদি সচেতন এবং মহড়া দেওয়া যায় তাহলে জানমালের ক্ষয়ক্ষতিটাকে আমরা লিমিট করতে পারবো, ন্যূনতম পর্যায়ে আনা ন্যূনতম করতে পারবো। সেই আশা রেখেই আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ প্রফেসর হুমায়ুন আহমেদ, ধন্যবাদ যারা প্রফেসর মেহেদী আহমদ আনসারী স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর যে আলোচনা আমরা করেছি যে ভূমিকম্পের ঝুঁকি আছে, কিন্তু সেই ঝুঁকির মুখেও নিজেদের যে প্রস্তুতি এবং যে করণীয় সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া, কিছুটা জানাশোনা রাখা এবং সেই অনুযায়ী পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে, সেই আশা রেখেই, সেই অনুরোধ রেখেই এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvt.com। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।